আচ্ছা, আমি আমার কি করে কোম্পানি স্টার্ট করতে হয়, কোম্পানি ফাইন্যান্স তুলতে হয়, অর্থাৎ যেটা আমি সিরিজটা স্টার্ট করেছিলাম, এটা তার সেকেন্ড চ্যাপ্টার। কারণ প্রচুর আইটির লোকজন অবভিয়াসলি এর কারণে, যেহেতু তারা বুঝতে পারছে তাদের ক্যারিয়ার নিয়ার এন্ড হচ্ছে, সবাই এখন বিজনেসে ঢুকতে চাইছে, উইচ ইজ এ গুড সাইন। অ্যাজ আই সেড, যে এআই কাজে লাগিয়ে এখন অপরচুনিটি ইনফাইনাইট। তো আমার সাথে আছে পঙ্কজ প্রামাণিক। পঙ্কজ যাদবপুরের এক অ্যালুমিনি, এবং যাদবপুর তুমি কেমিক্যাল, রাইট? না, আমি অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স কম্পিউটার সায়েন্স। অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স কম্পিউটার সায়েন্সের, এবং তারপর ও আমেরিকায় এসে চাকরি ছেড়ে বহুদিন, অ্যাকচুয়ালি ও নিজের ইনভেস্টমেন্ট গ্রুপ আছে, ওর নামটা হচ্ছে পায়োনিয়ার গ্লোবাল ক্যাপিটাল। বহুদিন বিভিন্ন কোম্পানির জন্য ডেট ফাইন্যান্সিং এবং ইকুইটি ফাইন্যান্সিং তুলেছে। তো আমি বেসিক্যালি ওকে এনেছি এই জন্য যে আমি ওর সাথে অনেক কাজ করেছি, এবং আমাদের দুজনেরই আপ অ্যান্ড ডাউন এক্সপিরিয়েন্স আছে, যে অধিকাংশ ক্ষেত্রে যখনই কেউ কোম্পানির জন্য টাকা তোলে প্রচুর ভুল করে, এবং অনেকগুলো ব্যাপার আছে। তো সেই জন্যই আজকে পঙ্কজকে নিয়ে আসা। এবং পঙ্কজ, প্রথম প্রশ্ন হচ্ছে যে বাঙালিদের মধ্যে একটা ধারণা আছে যে টাকা পয়সা তোলা খুব কঠিন কাজ। তুমি তো প্রচুর লোকের জন্য টাকা পয়সা তোলো, তোমার কি মনে হয় যে কাজটা সহজ না কঠিন? কাজটা দুই দিক দিকে, কঠিনও আছে সহজও আছে। আমরা দুজন অলমোস্ট একসঙ্গে কাজ করছি মোর দেন 2 ইয়ার্স, কিন্তু কাজ তুলতে গিয়ে যে জিনিসগুলো হচ্ছে বাঙালিদের ক্ষেত্রে না, বাঙালি না, মানে জেনারেল ইন জেনারেল, একই ব্যাপার। ইন জেনারেল ডকুমেন্টেশন ডকুমেন্টেশন ডকুমেন্টেশন। প্রথম বিপ্লব আমরা যখন শুরু করেছিলাম জানতাম না প্রি রেভিনিউ অল। নাও দিস ইয়ার আমরা শুরু করেছি যে রেভিনিউ ম্যান্ডেটারি। রেভিনিউ যদি না থাকে কেউই পয়সা দেবে না। হ্যাঁ, কারো যদি রেভিনিউ থাকে মিনিমাম একটা, তারপরে তার যদি ডকুমেন্টেশন ঠিক থাকে, সে যদি ঠিকমতো আমাদেরকে ডকুমেন্টেশন দেয়, তাহলে ইনভেস্টর কিন্তু পয়সা দেবে। প্রচুর ইনভেস্টর আছে তোমার আমার নেটওয়ার্কে যারা পয়সা দিতে রাজি আছে, হ্যাঁ, কিন্তু মানে এইটা বলো তোমার যে এক্সপিরিয়েন্স, আমি লোককে বুঝিয়ে পারি না। কারণ আমরা যেটা দেখেছি যে ইনভেস্টরদের পয়সা প্রচুর আছে, কিন্তু তারা খরচ করতে পারে না, কারণ তারা ঠিকঠাক কোম্পানি পায় না। ইয়েস, অ্যাবসলিউটলি রাইট। আমি 2 বছর এনভিডিয়া নাম্বার 1 কোম্পানি, তার স্টার্ট আপের সঙ্গে একটা নয় মাল্টিপল স্টার্ট আপে একসঙ্গে কাজ করেছি। তারা পুনাতে অ্যাজ ওয়েল এজ ব্যাঙ্গালোর অ্যাজ ওয়েল এজ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, কিন্তু তাদের রেভিনিউ নেই, তাদের ডকুমেন্টেশন নেই। ইভিন লাস্ট মান্থ যখন আমরা এলাম বম্বের ওই কোম্পানিটা, দ্য সেম থিং। ইন্ডিয়ানদের ক্ষেত্রে বিগেস্ট প্রবলেম হচ্ছে টাকা তোলাটা বড় কথা নয়, বিগেস্ট প্রবলেম হচ্ছে ডকুমেন্টেশন। আমি যখন কোশ্চেনগুলো করি, কোশ্চেনে একটা পাঠাই, ওরা কোনো উত্তর দিতে পারে না, তারপরে কিন্তু বাধ্য হয়ে আমাদেরকে তোমাকেই বলতে হয়। ডিসকন্টিনিউ করতে হয় যে ই করতে না। এখানে একটা জিনিস তোমার সাথে আমি একমত, আবার তোমাকে আমি এই প্রশ্নটা করছি, যে ওরা প্রথমে বলবে যে ভাই ইনভেস্ট না করে রেভিনিউ কি করে আনবো, রাইট? তো দেখো, দু টাইপের স্টার্ট আপ হয়, একটা বিজনেস স্টার্ট আপ, একটা টেক স্টার্ট আপ। মোস্টলি ধরো টেক বা ডিপ টেক স্টার্ট আপের কথা বলছি, ধরো বায়োটেকে কেউ করছে বা সফটওয়্যারে করছে। সফটওয়্যারের ক্ষেত্রে তো লোকজন রেভিনিউ আনতেই পারে, বিশেষত যারা ধরো 2-3টে সফটওয়্যারের ছেলে মিলে যদি কোম্পানি তৈরি করে, ওদের প্রোডাক্ট বানাতে এমন কিছু খরচ নয়, ওরা ডেফিনেটলি কাস্টমার ধরে, মানে কিরকম রেভিনিউ থাকলে, $50,000 $100,000 একটা রেভিনিউ থাকলে তাদেরকে টাকা তোলা সহজ হবে। দেখো, মিনিমাম 0.5 মিলিয়ন ইজ এ স্ট্যান্ডার্ড, 1 মিলিয়ন ইজ ওকে। আর যদি একটু বেশি ভালো স্টার্ট আপ হয়, যেমন কিছু ইনভেস্টার আছে আমি কাজ করছি, যারা 4 to 5 মিলিয়ন রেভিনিউর নিচে ওরা পয়সা দেয় না, কিন্তু 0.5 মিলিয়ন to 1 মিলিয়ন অনেকে আছে যারা পয়সা দেবে। মানে এইটাই বলতে, যদি মানে পেটেন্ট থাকে, যদি ভালো ডকুমেন্টেশন থাকে, তাহলে $500,000 রেভিনিউ থাকলেও ভালো পয়সা তুলে দেওয়া যায়। ইয়াস, $500,000 রেভিনিউ, 5 বছরের প্রজেকশন ওকে দিতে হবে, কি প্রোডাক্ট। ইভিন অনেকে আছে তোমার আমার পরিচিত নেটওয়ার্কে যারা পয়সা দিতে রাজি আছে। মিনিমাম $500,000 to 1 মিলিয়ন রেভিনিউ ইজ ওকে, বাট ওর থেকে যত বেশি হবে তত ভালো। 4 to 5 মিলিয়ন হলে তো কোনো কথাই নেই, মানে বড় বেসিক্যালি মানে তার মানে ইন্ডিয়ান টাকায় 3-4 কোটি টাকা রেভিনিউ যেসব ব্যবসাগুলো টাচ করতে পেরেছে এবং যাদের রান হয়ে আছে, মানে ব্যবসাগুলো গ্রো করতে পারবে, সেখানে ফান্ডিং তোলা অনেকটা ইজি। অনেকটা ইজি। আমি 5 দিন শার্ক ট্যাঙ্ক দেখি শেখার জন্যে, আর ওদেরও একটাই জিনিস, কত রেভিনিউ, যে জিনিসটা বিপ্লব তুমি ক্যালকুলেশনটা করো এক্স্যাক্টলি ওই ক্যালকুলেশনটা শার্ক ট্যাঙ্ক করে এভরিডে, মানডে টু ফ্রাইডে। তো আমি দেখে ওখান থেকে শেখার চেষ্টা করি যে ইবিটা
কত বার্নিং রেট, কি ব্যাপার, কত ক্যাশ, এ টু জেড তুমি যে ক্যালকুলেশনটা করে দাও। ওটা আছে। এবার ধরো একটা আমি যেটা নিজে তুমি তোমার এক্সপিরিয়েন্স থেকে আরো ভালো বলতে পারবে, আমি যেটা দেখেছি বিশেষ করে ইন্ডিয়ান ফাউন্ডারদের ক্ষেত্রে, এরা মানে খুব মানে দেখো তুমি একটা আমেরিকান ফাউন্ডারের ক্ষেত্রে অন্য সমস্যা আছে, কিন্তু মোরাললেস আমরা আমেরিকায় দেখেছি লোকজন যথেষ্ট অর্গানাইজ, মানে কিছুটা এখানেও ভুলভাল আছে কিন্তু কিছুটা অর্গানাইজ করার চেষ্টা করে। ইন্ডিয়াতে বোধহয় অর্গানাইজেশনটা অনেকটাই জিরো, অর্থাৎ এলাম একটা ডেক ধরিয়ে দিলাম যে আমার এই হচ্ছে বিজনেস প্ল্যান, তার পেছনে না আছে কোনো পেটেন্ট, না আছে প্রপার পিএনএল, না আছে জিটিএম প্রপার গো টু মার্কেট স্ট্র্যাটেজি, না প্রপার ডকুমেন্টেশন, একটা পিপিটি নিয়ে চললাম টাকা তুলতে। সেটা ভালো যদি সে একটা যদি ফাউন্ডার হয়, যদি নাম করা হয়, তার সাথে যদি ধরো ভিসিদের কানেকশন তাকে পেয়ে যাবে, কিন্তু একটা নতুন ফাউন্ডার জীবনে যে কখনো টাকা তোলেনি, যাকে কেউ চেনে না, তাকে ওই একটা পিপিটির ভিত্তিতে কি টাকা দেবে কখনো? না, একদমই না। মনে আছে আমাদের লাস্ট মান্থে যখন ওই বম্বের কোম্পানিটা, ও 100 মিলিয়ন এনভিডিআর পার্টনার, ওর নামটা তুমি জানোই, আমি ডিসক্লোজ করছি না, অনেকে অনেককে চেনে। নামটা বলুন। তো সেই জায়গায় তুমি আমি অনেক চেষ্টা করলাম, ও সিম্পল একটা ওই ওয়ার্ড ডকুমেন্টে অ্যান্সার করে দিল, তারপরে আর অ্যান্সার করতেই পারলো না। একটা ওয়ার্ড ডকুমেন্ট দিয়ে তুমিও ডিউ ডিলিজেন্স, ডেটা রুম। না না, মানে ব্যাপারটা কি হচ্ছে দেখো, মানে ডেফিনেটলি ইনভেস্টরদের কাছে নিয়ে যাওয়ার আগে তো আমরা সেই প্রশ্নগুলো করবো যেগুলো ওদের ইনভেস্টররা করবে। এখন ইয়েস, কোনো জায়গায় একটা টেকনোলজি ফিল্ডের হোক, রিস্কের ফিল্ড হোক, প্রথমে ফ্ল্যাগ হয়ে যাবে। আমি জানি যে ইনভেস্টর কোন রিস্ক ফ্ল্যাগ করবে, বাট যে ফাউন্ডার সে যদি রিস্ক গুলোকে আগে থেকে না জানে, যে এই রিস্ক মানে ধরো প্রচুর এরকম বিজনেস আছে তারা জানেও না যে তাদের কত কম্পিটিশন আছে, তারা জানেও না যে তাদের এটা কিভাবে ফেল করতে পারে। তো এইগুলো তো খুব স্বাভাবিক কোশ্চেন যেটা একটা ইনভেস্টর করবে, এবং পিপল আর নট রেডি ফর দ্যাট ফর মোস্ট পার্ট। ইউ আর অ্যাবসলিউটলি রাইট। আমরা দেখো 2 বছরে প্রচুর কোম্পানির সঙ্গে কাজ করেছি, ইন্ডিয়ান অ্যাজ ওয়েল এজ গ্লোবাল মার্কেটে। এইরকম প্রচুর স্টার্ট আপ আছে, তারা ফাউন্ডার, কিন্তু তাদের কাছে ফান্ড তোলার জন্য যে ডকুমেন্টেশন গুলো দরকার, যেটা তুমি আমি কম্পাইল করে একটা ফাইনাল ডেক বানাই, সেই ডকুমেন্টেশন গুলোই নেই। ওই হ্যাঁ, একটা মানে মুখের কথায়, মুখের কথায় হবে না। আচ্ছা, এবং মুখের শুধু একটা কথায় কেউ দেবে না। right, এবার ডেট ফাইন্যান্সিং আসি, এটা গেল স্টার্ট আপের ক্ষেত্রে। ডেট ফাইন্যান্সিং এ দেখো তুমি অনেকগুলো বড় বড় আমি দেখেছি এনার্জি প্রজেক্টে, অয়েল ফিল্ডের প্রজেক্টে কাজ করেছে, 80 মিলিয়ন 100 মিলিয়ন ইত্যাদি, কিন্তু সেক্ষেত্রেও তো দেখেছি একই প্রবলেম, যে লোকজন বড় প্রজেক্ট করতে চায়, অথচ প্রজেক্টের একটা ডেট ফাইন্যান্সিং এর যে ফান্ডামেন্টাল গুলো, যে তার অ্যাসেট ভ্যালুয়েশন কি, আলটিমেটলি ডেট ফাইন্যান্সিং কাউকে তো আন্ডাররাইটিং করতে হবে, তার অ্যাসেট ভ্যালু কি, তার প্রজেক্ট ভ্যালু কি, সেগুলো তো ঠিকঠাক করে দেখেছি লিখতে পারে না। ইয়েস, অ্যাবসলিউটলি রাইট। লাস্ট 6 মান্থসে আমি কয়েকটা ডেটে অলরেডি কাজ করছি। দুটো জিনিস হয়েছে, তোমার কাছে ওই ডকুমেন্ট আছে। ডেটের ক্ষেত্রে ক্যাশ ইজ দ্য কিং, দ্যাট ইজ নাম্বার ওয়ান, দ্যাট ইজ এসবিএলসি। কারো কাছে যদি ক্যাশ থাকে, যেমন রনক, তুমি জানো 50 বছর ধরে, লাইক, তুমি কোনো নামটা নিও না ওকে এখানে। ওকে, সো সো 50 ইয়ার্স অফ বিজনেস, সেকেন্ড জেনারেশন, ও ক্যাশ বেস এসবিএলসি করে। কারো কাছে যদি ক্যাশ থাকে তার বেসিসে, এসবিএলসি লোককে বুঝিয়ে দিয়ে, বাঙালি অধিকাংশ এসবিএলসি বুঝবে না। এসবিএলসি হচ্ছে লেটার অফ ক্রেডিট, নর্মালি যেটা ব্যাংক থেকে দেয়। অর্থাৎ ব্যাপারটা হলো এরকম, যে ধরা যাক যে যাদের কোনো রেভিনিউ আছে, বেসড অন রেভিনিউ, বা যাদের কোনো কন্ট্রাক্ট পেয়েছে একটা বলো, সেই কন্ট্রাক্টটাকে এক্সিকিউট করতে হবে, সেই কন্ট্রাক্ট এক্সিকিউট করার জন্য টাকা, বিশেষ করে কারোর কাছে যদি গভর্নমেন্ট কন্ট্রাক্ট থাকে, টাকা তার জন্য এক্সিকিউট করতে হবে, বা কারো কোনো এনার্জি কন্ট্রাক্ট পেলো, এই দেশ থেকে ওই দেশে তেলের সাপ্লাই করবে, সেগুলোর ক্ষেত্রে আমরা এসবিএলসি মানে ব্যাংক ইস্যু করে, বা অনেক সময় প্রাইভেট ফাইন্যান্সারও ইস্যু করতে পারে, বলে এবার। ইয়েস। আরেকটা হচ্ছে তোমার কোলেটারেল। ডেট ফাইন্যান্সের ক্ষেত্রে কোলেটারেল ইজ ম্যান্ডেটারি। উইদাউট কোলেটারেল কেউ, কোনো ইনভেস্টর পয়সা দেবে না। কারেন্টলি আমি একটা 10 মিলিয়ন ডেটে কাজ করছি, আমেরিকান কোম্পানি, আমেরিকান বিল্ডার, ওরা ডেটা সেন্টার বানায়, কিন্তু একটা ইনভেস্টর এগ্রি করেছে, এনগেজমেন্ট এগ্রিমেন্টও দিয়ে দিয়েছে, কিন্তু এখনো ক্লায়েন্টটা কোলেটারেলের ডকুমেন্ট দিতে পারেনি। তো কেউ যদি কোনো রকম কোলেটারেল মানে গ্যারেন্টি দিতে পারে, ডেট ফাইন্যান্স ইজ 100% সিকিউর। আচ্ছা, এইখানে তো ধরো যাদের প্রজেক্ট বেস ফাইন্যান্স হয়, মানে যদি গভর্নমেন্ট কন্ট্রাক্ট থাকে, সেটাকে কি কতটা কোলাটারাল হিসেবে লোকে ট্রিট করতে পারে? ইয়েস, যেমন ধরো আমরা যে প্রজেক্টটাই করেছিলাম, কারো যদি ধরো মানে 1 মিলিয়ন বা 1.5 মিলিয়ন কি 2 মিলিয়নের গভর্নমেন্ট কন্ট্রাক্ট থাকে, অ্যাটলিস্ট
তার লাইকে 40% টু 50% লাইকে আমরা তাকে ক্যাশ দিতে পারি। হ্যাঁ আর মানে ওটাকে গভর্নমেন্ট সেটাই নর্মালি রুল। গভর্নমেন্টের মোটামুটি আমি যেটা দেখেছি, গভর্নমেন্টের কাছ থেকে 10 মিলিয়ন কন্ট্রাক্ট থাকলে লোকে 4 মিলিয়ন, মানে 1 মিলিয়ন থাকলে 400,000, Yes, 10 মিলিয়ন থাকলে 10 মিলিয়ন থাকলে জেনারেলি ব্যাংক 4 মিলিয়ন পর্যন্ত, বা যে কোনো প্রাইভেট ইকুইটি 4-5 yes, মিলিয়ন পর্যন্ত দিতে পারে নর্মালি। yes, you are absolutely right. Equivalent to cash. আর ওই ক্ষেত্রে কি হয়, এখানেও ওইটাকে যে ওয়ার্কিং ক্যাপিটাল বলে, আমার কিছু আমেরিকান কোম্পানিও আছে, বাট ও আমেরিকার জন্য কাজ করে, ক্যালিফোর্নিয়া বেস। ওরা কিন্তু ওই ওয়ার্কিং ক্যাপিটাল বা ধরো সেক্ষেত্রে পয়সা দেয়, অনেকেই দেয়, মানে ইটস এ ট্রিটেড অ্যাজ এ লাইক এ হ্যাঁ কন্ট্রাক্ট। ওটা তো ইজি ব্যাপার, যেটা ক্যাশ ফ্লোর জন্য ইভেন তোমার সেটা Yes. এসবিআই মানে যে কোনো ইন্ডিয়ান ব্যাংকও দেয়, সেটা এমন কিছু বড় ব্যাপার না। সমস্যা যেটা আমি যেটা লক্ষ্য করেছি যে, দেখো ব্যাপারটা কি হয়েছে আমি তোমাকে বলছি, মানে আমি জাস্ট কাম ফ্রম মাই ওন এক্সপিরিয়েন্স। মোটামুটি ভাবে ধরো যেগুলো বড় বিজনেস করে ইন্ডিয়াতে, 100 কোটি 200 কোটি টাকার বিজনেস করে, সেগুলো মোটামুটি তাও তাদের সিএফএ আছে, তারা জানে ব্যাংক থেকে কিভাবে পেপার ওয়ার্ক তৈরি করতে হবে, লোক তৈরি করতে হবে। যেগুলো মোটামুটি ছোট বিজনেস 3-4-5 কোটি টাকার, এরা তো একটা সিএ কেউ ঠিকঠাক করে বুঝতে পারে না। এবং সিএ দিয়েও যে ফুললি তারা লোনের জন্য অ্যাপ্লাই করবে, মানে একটা পিএনএল অ্যানালিসিস করে একটা স্ট্র্যাটেজি করে লোনের জন্য ব্যাংকে যাবে। কারণ ব্যাংকেও তো মানে ইন্ডিয়াতে প্রচুর করাপশন হয় বেসিক্যালি, ইউএসএ তে যেমন খুব ফেয়ার কেস, রাইট? আই মিন কোনো করাপশন নেই লোন ইস্যু করার ক্ষেত্রে। ইন্ডিয়াতে তো লোনের ক্ষেত্রে প্রাইভেট লোন হোক, প্রাইভেট পাবলিক লোন হোক, ও যেমন পার্সেন্ট দেওয়া নেওয়ার খেলা থাকে আর কি। ম্যানেজার তুমি মানে ইভেন চন্দা কোচার পর্যন্ত, আইসিসিআই ব্যাংকের চেয়ারম্যান পর্যন্ত ইন্ডিক্টেড, মানে A to Z চলে এই ব্যাপারগুলো। ভেরি স্যাড ফ্যাক্ট। কিন্তু ব্যাপারটা হচ্ছে তারপরে যেটুকু ডকুমেন্টেশন করতে হবে বা স্ট্রাকচার ডকুমেন্টেশন লাগে ডেট ফাইন্যান্সিং এর জন্য, দ্যাট শুড বি ইজি। সেটাও কি তুমি দেখেছো যে ইন্ডিয়ানদের যে কোম্পানিগুলো করতে পারছে ঠিকঠাক বলে? তোমার কি মনে হয়? না, অ্যাবসলিউটলি নো। দেখো তুমি আমি সিটিজেন, আমরা আমেরিকানতে কাজ করি, মানে যেহেতু ইউএস আন্ডার রাইটিং গাইডলাইন্স এর রুল ফলো করি, এতগুলো ইনভেস্টরের সঙ্গে তুমি আমি কাজ করছি, সেইটা একদমই বলতে পারো জিরো, মানে একদমই নেই, পুরো ইন্ডিয়ার ওই আমি বুঝেছি, ব্যাপারটাই মানে নেই। ওই ব্যাপারটাই হচ্ছে যে বেসিক্যালি ইভেন ধরো আমি বললাম না তোমাকে একটা, ওই যে কেসটা দিলাম যে বেসিক্যালি ব্যাঙ্গালোরের কোম্পানি হসপিটাল বানাবে, 80 মিলিয়নের ইয়েস। কেস ছিল। সে তো মানে বেসিক্যালি 80 মিলিয়ন, মানে এরা সবই হয়েছে যে বুঝলাম আর কি, হয়তো তার plus 8%, মানে না না, ইভেন আমি সেটা আমি নাম বলছি না, তুমি আমি জানোই, ধরো যারা এই দেশে থাকে ইন্ডিয়ান, তোমার আমার কাছে তারা অ্যাপ্রোচ করে 50 মিলিয়ন, 100 মিলিয়ন, 80 মিলিয়ন, কিন্তু তারা কোনো ডকুমেন্টেশন দিতে পারে না। কোনো ডকুমেন্টেশন যদি না দেয়, তুমি কি করে ডেটটা প্রিপেয়ার করবে? ইকুইটি বলো, ডেট বলো, যে কিছুই। সেক্ষেত্রে দেখো, মানে এগুলো তো মানে এই ধরনের কেসের সংখ্যাই বেশি। সে মানে যতগুলো জায়গায় আমি যাই, তুমি যাই, দেখা হয়, কথা হয়, বড় বড় কনফারেন্সে দুজনে যাই, যখন ডকুমেন্টেশনের ব্যাপারটা আসে, তারপরে কিন্তু মানে নট অনলি ইন্ডিয়ান, সেম ফর এটা মানে এটা 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 একটা ক্রনিক প্যান্ডেমিক থ্রু আউট। ইনফ্যাক্ট যেটা খুব ইন্টারেস্টিং ব্যাপার যে মানে সবাই, এক তো হচ্ছে লোকজন নিজের প্রোডাক্ট অবসেস বেশি, যে সবাই ভাবে যে তাদের নিজেদের প্রোডাক্ট হচ্ছে বিশ্বসেরা, লোকজন এসে টাকা দেবে। ওট ইজ ডাজন্ট হ্যাপেন দ্যাট ওয়ে। তাদেরকে এটা বুঝতে হবে যে টাকা ছাড়া হবে না। এবং ধরো টাকার জন্য যে ধরো তুমি একটা যদি কেউ ভিসিও তুলতে চাই, ইনভেস্টমেন্ট তুলতে চাই, ধরো তাকে অন্তত আমি জানি যে যে তুমি অন্তত কয়েক হাজার লোকের সাথে কানেক্টেড আছো, এবং মোটামুটি কোনো একটা আমি দেখেছি প্রজেক্ট পেলে তুমি মোটামুটি 100-200 ভিসির কাছে ইমিডিয়েটলি পাঠিয়ে দাও, রাইট? 100-200 ইনভেস্টরের কাছে পাঠিয়ে দাও, সেখান থেকে ইয়েস। হয়তো 2-3টে রিপ্লাই আসে, রাইট? তো ব্যাপারটা হচ্ছে যে অধিকাংশ লোকজন এটাও বোঝে না যে বেসিক্যালি যে আমি জাস্ট মানে আমাকে যদি টাকা তুলতে হয়, আমাকে মিনিমাম 1,000-2,000 ইনভেস্টরের কাছে মানে পাঠাতে হবে। তার মধ্যে থেকে অ্যাটলিস্ট 10-20টা ইনভেস্টর আমাকে মিটিং দেবে, সেগুলো করলে হয়তো 2-3 জন ফান্ডিং করবে। এই যে ম্যাথামেটিক্স, এটাও বোধহয় কারো মাথায় থাকে না। না, ওটা মাথায় থাকে না। আর সব থেকে বড় জিনিস যেটা ঘটেছে, তোমার সঙ্গে হয়েছে কিনা জানি না, আমার সঙ্গে, আমি ডিটেলস বলবো না, এই রকম ধরো কিছু পাঠিয়েছে, মানে এক্সিকিউটিভ সামারি, একটু ধরো একটা পিচ ডেক পাঠিয়েছে, ইনভেস্টার ইন্টারেস্টেড হয়েছে, রিপ্লাই দিয়েছে, একটা মিটিং হয়েছে বা কোনো কিছু। তারপরেই যেটা ইন্ডিয়ানদের ক্ষেত্রে সব থেকে বড় প্রবলেম, একটা মিটিং এর পরেই ওরা তোমাকে আমাকে ওই লুপ থেকে হাঁটিয়ে দেয়, ডিরেক্ট হওয়ার চেষ্টা করে। এটাই হচ্ছে ইন্ডিয়ানদের ক্ষেত্রে সব থেকে বড় প্রবলেম।
না না, মানে সেটা সেটা তো দেখো, সেটা তো অবভিয়াসলি এখানকার ইনভেস্টররা করবে না। ওয়ান্স ইউ আর ইনটু দ্য লিগাল এগ্রিমেন্ট, দ্যাট ইজ নট প্যাড। ইন্ডিয়াতে ইয়েস, হতে পারে, ইউএসএ তো অত ভয়ের কিছু নেই, বিকজ ইউএসএ তে এভরিবডি ইজ লিগাল বাউন্ড। আচ্ছা, তুমি তো মানে বিনোদ খোসলা থেকে শুরু করে কানওয়াল রেখে বড় বড় ইনভেস্টরদের সাথে কাজ করে দেখেছো যে তারা এখনো পর্যন্ত ইভেন অ্যাট দিস এজ বিনোদ খোসলার মতো ইনভেস্টর সবকিছু নিজে রিভিউ করে। ইনফ্যাক্ট ওর টিমকেও দেয় না, ওর সব 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 ফাইল নিজে রিভিউ করে পার্সোনালি। ইয়েস, অ্যাবসলিউটলি রাইট। তুমি দেখেছো যতগুলো প্রজেক্টে আমরা কাজ করেছি, ইচ অ্যান্ড এভরি প্রজেক্ট, ইভিন সব থেকে বড় জিনিস নাম বলছি না, যেটা গত বছর আগে কাজ করেছিলাম, লেস দেন 12 আওয়ার্সে তোমার ডকুমেন্টটা স্যার কিন্তু রিভিউ করে রিপ্লাই, প্রত্যেকটা প্রজেক্ট স্যার এবং রিপ্লাই উনি পাঠায়। মানে বিনোদ খোসলা, এটা খুব অ্যামেজিং, উনি প্রায় $20 বিলিয়ন ওয়ার্থের লোক, 73+, কিন্তু প্রতিটা প্রজেক্ট যদি ডকুমেন্টেশন ঠিক থাকে, ও সেক্রেটারি প্রথমে দেখে নেয় ডকুমেন্টেশন ঠিক আছে কিনা, তারপর তারপর ওনাকে পাঠায়, এবং উনি মোটামুটি ইভেন প্রতিদিন 5-6টা কোম্পানি নিজে রিভিউ করেন সবকিছু। হ্যাঁ, নিজে রিভিউ করে, নিজে রিপ্লাইটা দেন না, কিন্তু ওনার হয়ে কেউ না কেউ আমাকে রিপ্লাইটা দেয়, আর সেই রিপ্লাই গুলো তোমার কাছেও আছে। মানে এটাই না, কি সেটা বলতো, আমি জানি, আমি দেখেছি যে মানে বেসিক্যালি মানে এটাই আমি বলতে চাই যে জেনারেলি আমার নিজের অভিজ্ঞতা হচ্ছে ভালো যারা ভিসি তারা খুবই হ্যান্ডস অন, নিজেরা সব প্রত্যেকটা দেখে, কিন্তু মুশকিল হচ্ছে কি ওই ভিসিদের কাছে পৌঁছাতে যে ঠিকঠাক ডকুমেন্টেশন করতে হবে সেটাই তো কেউ করতে চায় না বা করতে পারে না, ওই পেনটাই কেউ নিতে চায় না। হ্যাঁ, ওই 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 জিনিসটাই, কেউ যদি সিরিয়াস হয়, দেখো ফাউন্ডার হলেই যে সে টাকা তুলতে পারবে এই জন্য আমি দেখি। আর আরেকটা জিনিস, ইনফ্লুয়েন্সার, কেউ যদি ভাবে ইনফ্লুয়েন্সার হয়, ইউটিউবার, অন্যান্য আমি দেখেছি মানে শার্ক ট্যাঙ্কে, ওরাও খুব একটা কম টাকা দেয় না প্রতিদিন। মানে শার্ক ট্যাঙ্ক 5 চলছে এখন, ওরা না ইনফ্লুয়েন্সার হলে আমি এখনো পর্যন্ত দেখেছি কাউকে পয়সা দেয় না। ওরা কিন্তু সব বিলিয়নিয়ার, যারা শার্ক ট্যাঙ্কের ওরা সব বিলিয়নিয়ার। কিন্তু একটা জিনিস দেখো, ওরাও কিন্তু দেখে যে তার ভেতরে সেই জুনুনটা আছে কিনা, প্রোডাক্টটা ঠিক কিনা, ডকুমেন্টেশন ঠিক কিনা, আর সব থেকে নেক্সট 5 ইয়ার্স এর এক্সিট। ও কিন্তু 20 ইয়ার্স এর জন্য টাকাটা দেয় না, ও দেখবে 5 বছরের এটা তো ভেতরে অফকোর্স, এক্সিট দেয়। এক্সিট প্ল্যানটা না থাকলে তো মানে সেটাই তো সমস্যা। ম্যাক্সিমাম লোকজন পিপিটি তে থাকে একটা প্রোডাক্ট, এই রেভিনিউ এই হয়ে গেল, আরে এবার তোর ভ্যালুয়েশন কত, সেই ভ্যালুয়েশন বেসিসে একটা লোক ইনভেস্ট করলে সে 3 বছরে 5 বছরে বা 7 বছরে কত টাকা পাবে, আর তার কি কস্ট মডেলিং, তার কি মানে বেসিক্যালি কি প্রাইসিং মডেলিং, কিছুই থাকে না, মানে যেগুলো খুব মিনিমাম দরকার ইন অর্ডার টু এন্টাইস অ্যান ইনভেস্টর। তো ইনভেস্টর দেখেই বলবে এ তো বাচ্চা ছেলে এসছে, কি আমি কেন টাকা দেবো। ইয়েস, অ্যাবসলিউটলি রাইট। অ্যান্ড অলসো ইকুইটি, ডেটের ক্ষেত্রে যদি ক্যাশ থাকে বা কোনো কোলেটারেল ডেট দেয়, অনেক সহজ, ডেট তো অনেক মানে পুরো সহজ, ম্যাথামেটিক্স, তুমি আমি ডেট পুরো জানোই। ম্যাথামেটিক্স। কিন্তু ইকুইটির ক্ষেত্রে দেখো, কোম্পানিটার ভ্যালুয়েশনই যদি ঠিক মতো, ডিউ ডিলিজেন্স, ডেটা রুম, রিস্ক, যে ডকুমেন্ট গুলো তুমি করো, ওইগুলো করে যদি ইনভেস্টরকে দিতে না পারো, ও কেন ওই কোম্পানিটার, ওই বিনোদ খোসলার মতো লোক কেন ও সময় দেবে, রিভিউ করবে? না, এটাই ব্যাপার, আমি এটাই সবাইকে বলতে চাই, অ্যাকচুয়ালি সমস্ত ইনভেস্টরই খুব খুঁটিয়ে পড়ে, বিখ্যাত ইনভেস্টররা খুঁটিয়ে পড়ে, এই নয় যে তাদের কাছে ফাইল পাঠালে পড়ে থাকে। মেন সমস্যা হচ্ছে যে তারা 1 মিনিট তোমার পিডিএফটা বা বিয়েটার দিকে তাকাবে যখনই দেখবে যে যেসব ইম্পর্টেন্ট জিনিসগুলো, যেটা পঙ্কজ বললো, এক্সিট স্ট্র্যাটেজি নেই, কোম্পানি ভ্যালুয়েশন ঠিকঠাক ভাবে করা নেই, মানে মেথডিক্যালি করা নেই, এবং কোনো রিটার্ন ক্লিয়ার না, ওই 3টে পয়েন্ট দেখে প্রথমে সব তোমার টেকনোলজি থাক, তুমি বাচ্চা ছেলে, এখনো তুমি ম্যাচিওর নাই, নট টু ডু ইভিন দ্যাট। আমরা একটা প্রজেক্টে 50 মিলিয়ন, নাম বলছি না, ডেটের ক্ষেত্রে খেয়াল করে দেখো, ওই যেটা মেক্সিকান, শুধু শুধু একটা এক্সিকিউটিভ সামারি তুমি বানিয়ে দিয়েছিলে, তার উপরেই কিন্তু অনেক দূর এগিয়ে গেছিল। সামাও ওটা এগোয়নি অন্য কারণে। মানে শুধু যদি এক্সিকিউটিভ সামারি একটা 15 পেজের পিচ ডেক বানাতে পারে, মোর দেন এনাফ। না, ওই আমি ওটাই বলছি, ইনভেস্টররা যে যে জিনিসগুলো শুনতে চায় সেই জিনিসগুলো যদি কোনো ইভেন একটা এক্সিকিউটিভ সামারিতে যদি 5-6টা পয়েন্ট থাকে, তাহলেও ডেকের দরকার হয় না, তাহলেও বলবে যে না আমি তোমার সাথে কথা বলবো। আমার এক্সপিরিয়েন্স হচ্ছে যে বেসিক্যালি টাকা তোলার ক্ষেত্রে যে প্রথমেই ইনভেস্টররা দেখে নিতে চায় যে গল্পটা ঠিকঠাক আছে কিনা, তারপর গল্পের ভেতরে যেতে চায়, মানে গল্পটা কমপ্লিটনেস আছে কিনা, তারপর গল্পটা ভেতরে। ইউ আর অ্যাবসলিউটলি রাইট। ওই যে সুইজারল্যান্ডের কোম্পানিটা, যেটা তুমি একটা অ্যানালিসিস করে পাঠালে, তুমি দেখো ওর ডেকটাতেই কিন্তু সিরিজে ও তুলেছে, সিরিজ বি তুলতে চাইছে 50 মিলিয়ন। তুমি দেখো কত সুন্দর ডকুমেন্টেশন, হ্যাঁ, যেটা ওটা তো ভাবাই পুরো যায় না। টপিক আছে ওখানে। আরে ওটা তোমার অবভিয়াসলি মানে পৃথিবীর একটা সেরা ইনস্টিটিউটের প্রফেসর স্টুডেন্টরা মিলে করেছে, দেখো তাদের এডুকেশন লেভেল আর এডুকেশন, মানে এটাও একটা জিনিস। আমাদের ইনভেস্টমেন্ট তোলার ক্ষেত্রে তোমাকে মানে বেসিক্যালি হায়দ্রাবাদের রিয়েল এস্টেট এজেন্টের সাথে সুইজারল্যান্ডের মোস্ট সফিস্টিকেটেড প্রফেসর সবার সাথে ডিল করতে, রাইট? আই মিন দে আর নট ইন দ্য সেম লেভেল ইয়েস। তো না, কেউ যদি একটা জিনিস দেখো, আমরাও কাজ করছি,
কেউ যদি জানতে চায়, শিখতে চায়, আর কেউ যদি সিরিয়াসলি মানে টাকা তুলতে চায়, ফান্ডিং তুলতে চায়, সেক্ষেত্রে তার ডকুমেন্টেশন অ্যান্ড অনেক কিছু জিনিস লাগে, যেটা এক্সিকিউটিভ সামারি, পিচ ডেক, অন্যান্য অনেক কিছুই। সেটা ডেটের ক্ষেত্রেই হোক, কি ইকুইটির ক্ষেত্রেই হোক, কি প্রজেক্ট বেস ফাইন্যান্সের ক্ষেত্রেই হোক, কি গভর্নমেন্ট কন্ট্রাক্ট হোক। এখন তো আমি তোমাকে বলা হয়নি, এই এনভিডিআর পরে জিপিইউ অ্যান্ড এআই ফ্যাক্টরি ধরেছি, চলছে। আমি তোমাকে পরে আরো ডিটেলসে না, ও জানাবো। পরে দেখা যায়, ঠিক আছে। এবার আমি তোমাকে বলছি যেটা বেসিক্যালি যেটা হচ্ছে, আমি সেটাই লোকজনকে বোঝার চেষ্টা করছি। অ্যাকচুয়ালি তুমি দেখো, আরেকটা ব্যাপার হচ্ছে যেটা আমি সবাইকে বলছি, তো তুমি আমি এত স্টার্ট আপের সাথে ডিল করি, তুমি ফাইন্যান্সটা দেখো, আমি তো অনেক কিছু দেখি। তো মেন দেখো, প্রত্যেকটা স্টার্ট আপ টিমেই কিন্তু এদের প্রচুর লোক দরকার, যেখানে কিন্তু যারা আজকে আইটি করেছে তাদের স্কিলটা অনেক কাজে লাগতে পারে। এবং তুমি যদি দেখো, প্রত্যেকটা স্টার্ট আপই থিওরিটিক্যালি স্পিকিং আন্ডারস্টাফড, লোকজন নেই। মানে না ওদের টাকা তোলার লোক থাকে, না প্রোডাক্ট ম্যানেজমেন্টের লোক আছে তো। কিন্তু তুমি যদি স্টার্ট আপ ফাউন্ডারদের সাথে কথা বলো যে ওই 2-3 জন মিলে ফাউন্ড করেছে, আর লোক পাচ্ছে না, কারণ লোক নেই, সোজা কথা। এবং তাদের নিজেদেরই স্কিলের অবস্থা খুব খারাপ, টু অনেস্ট উইথ ইউ। তারপরে তারা প্যারালালি আরো যে 5টা স্কিল লোক নিয়ে সেটাকে ফিল আপ করবে, সেটাও পায় না। তো এটাও একটা খুব ইন্টারেস্টিং জিনিস, যে আজকে কিন্তু তুমি দেখো যে যে তুমি যেহেতু এই লাইনে আছো, তুমি জানো যে কত টাকা ঘুরে বেড়াচ্ছে পৃথিবীতে, বিলিয়ন্স অফ ডলার ঘুরে বেড়াচ্ছে, কিন্তু ধরার কেউ নেই। ইউ আর অ্যাবসলিউটলি রাইট। আমরা দেখো যে প্রজেক্টটা ওই নাম বলছি না, শুরু করেছিলাম, তারপরে ও সিরিয়াসনেস নেই, 2-3 জনের কোম্পানি, কিন্তু দেখো আলটিমেটলি ওটার এগোলো না। ইভেন কেউ যদি সিরিয়াস হয়, সে যদি তোমাকে আমাকে দায়িত্বটা দেয় যে আমি ডকুমেন্টেশনটা দিচ্ছি, আমারটা হয়ে প্রোফাইলটা বানিয়ে দাও, সে উই ক্যান তো ডু দ্যাট। পরের ব্যাপার। এই তো সমস্যা কি হচ্ছে, তো ম্যাক্সিমাম লোকজন তো বুঝতেই চায় না, দেন দেন ইট বিকামস এ বিগ টাইম প্রবলেম, ঠিক আছে। মানে অনেকে ভাবে আমার রেভিনিউ আছে, কিন্তু দেখো ফান্ডিং তোলাটা এটা একটা জাইগেন্টিক টাস্ক। কেউ হুম। যদি একটা তুলে থাকে, সেই বুঝতে পারবে। আমার পরিচিত বেশ কিছু লোকজন তুলছে, ইভেন তাদের লাইফ ইজ হেল। ইয়েস, উই আর এ লাইক এ লিয়েজন বিটুইন ইনভেস্টার এন্ড ক্লায়েন্ট। কেউ যদি সিরিয়াসলি টাকা তুলতে চায় আর আমাদের কাছে যদি আসে, তোমার আমার কাছে, তুমি যে একটা পার্ট দেখো, আমি আরেকটা পার্ট দেখি, ওই যে তোমার যে ডকুমেন্টেশনটা একদম ফ্ললেস, মানে ওইটা কিন্তু দেখো বিনোদ খোসলার মতো লোক less than 12 hours না এ দেখো, রিভিউ করে। আমি তো প্রায় 25 বছর এই লাইনে, 15 বছর এই লাইনে আছি। অবভিয়াসলি উই নো লাইক হোয়াট ইজ রিকোয়ার্ড বাই দ্য ভিসিস, রাইট? তো ব্যাপারটা সেখানে না, ব্যাপারটা তুমি দেখবে মেজর প্রবলেম আমিও যেটা ফেস করি, তুমি নিজেও দেখেছো। ধরো আমাকেও তো ডকুমেন্টেশন করতে গেলে লোকের কাছ থেকে ইনপুট চাইতে হয়, জিজ্ঞেস করতে হয়, রাইট? এটা দাও, ওটা দাও। ম্যাক্সিমাম লোকজনের কাছে তো আসলে মানে ফরগেট অ্যাবাউট মেকিং দ্য ডকুমেন্টেশন, তথ্যগুলো দিতে পারে না। ধরো কিছু কিছু প্রশ্ন তাকে আমি জানি যে ইনভেস্টর জিজ্ঞাসা করবো, আমরা সেগুলো আগে থেকে তাদেরকে প্রিপেয়ার করাচ্ছি। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখেছি যে এখন সেই উত্তরগুলো তো সেই দিতে পারবে যে করেছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি দেখছি যে বেসিক্যালি যারা ফাউন্ডারশিপ, ফান্ডামেন্টাল প্রশ্নগুলোর উত্তরই দিতে পারছে না, তা তুমি দেখে কি করে ফান্ডিং পাবে? দিস বিকাম এ চ্যালেঞ্জিং থিং। না না, ওইটা তুমি দেখো, যেটা নাম বলছি না, পুনার কোম্পানিটা, তুমি ফোন করে কথা বললে যে এর কাছে কিছুই নেই, অথচ এনভিডিয়া পার্টনার, অ্যাজ ওয়েল এজ ব্যাঙ্গালোরের দেখো কোম্পানিটা। আজকে এনভিডিয়া পার্টনার, মাইক্রোসফট পার্টনার, ওরাকল পার্টনার, সবাই না হতে না, পারে। ওইগুলো না, ওইগুলো কি বলতো, এরা এই জিনিসটা জানার দরকার। মানে আমি সবার ক্ষেত্রেই বলছি, শুধু পার্টনার, এই যে ধরো গুগল, গুগল অন্যরকম ভাবে করে, আমি ওদের সঙ্গে রিচ আউট করার চেষ্টা করছি, ওদের যে স্টার্ট আপ গুলো শুধু এনভিডিয়া, মাইক্রোসফট বা অন্য এডব্লিউএস এর পার্টনার হলেই কিন্তু ইনভেস্টার বা ভিসি না না, কেউ সে তো পয়সা অবশ্যই দেবে না। না। দেখো এখানে ব্যাপারটা যেটা হয়ে গেছে সেটা হচ্ছে যে অধিকাংশ মানে ফাউন্ডারের ক্ষেত্রে, আমি রিসেন্টলি একটা সাউথ এশিয়ার মানে এই জাপানের ইতে একটা কথা দেখছি না, তার ধারণা, লোকটার ধারণা প্রোডাক্ট তৈরি হয়ে গেছে। এবার আমি তাকে যখন মানে ধরো একটা ইনভেস্টমেন্ট টেমপ্লেটে প্রশ্ন করছি যে তোমার প্রোডাক্টের এই মাইলস্টোন গুলো বলো, টিআরএল লেভেল বলো, এটা কারণ এগুলো তো খুব মিনিমাম জিনিস, যেটা যে কোনো সব ইনভেস্টর জানতে চায়, সে বলতে পারছে না। তো অবভিয়াসলি আমি বুঝতে পারছি যে তাকে নিয়ে কাজ করা সম্ভবই না। সে বেসিক জিনিসপত্র নিজের প্রোডাক্টই ঠিক করে এক্সপ্লেন করতে পারছে না। তো সে তো ভিসি, আমি জানি যে সে তার পেছনে খারাপ নিরর্থক, কারণ সে কোন ইনভেস্টরদের, আলটিমেটলি তো আমরা তো ইনভেস্টরদের সাথে ফাউন্ডারদের পরিচয় করিয়ে দেবো, কিন্তু আলটিমেটলি ইনভেস্টররা যদি ফাউন্ডারের সামনে দাঁড়াতে না পারে, তুমি আমি কোম্পানি চালাবো না, এটা খেয়াল রাখবে, তাদেরকেই কোম্পানি চালাতে হবে। এবার তারা যদি ইনভেস্টরদের সামনে দাঁড়াতে না পারে, তো বেকার খাটনি হবে। না না, দাঁড়াতে তো পারবেই না, দ্বিতীয়ত পয়সাও দেবে না। আমার দেখো লাস্ট 2 বছরে আমরা টোটাল কতগুলো কোম্পানির সঙ্গে 1 by 1 কাজ করেছি, কিন্তু দেখো দোষটা কিন্তু তোমার আমার নয়, আমার ইনভেস্টারেরও দোষ নেই, দোষটা হচ্ছে ক্লায়েন্ট গুলো। তুমি দেখো ইচ এন্ড এভরি ক্লায়েন্ট, কারো রেভিনিউ নেই, কারো ডকুমেন্টেশন নেই, স্পেশালি ইমার্জিং কান্ট্রি,
মানে আমেরিকার বাইরে যারা দেখবে যত কান্ট্রি আছে, এরা না ওই আন্ডার রাইটিং গাইডলাইন্সের ডকুমেন্ট গুলো বোঝে না, আর এরা কোনোদিনও শোনেও নি ওই টার্ম গুলো। আর তুমি আমি বললে ওরা ভাবে কোন, কিন্তু দেখো যতক্ষণ না তুমি কোনো ডিল না না দেখো, এটা ওদের দোষ দেওয়া যায় না। আমার নিজের ইন্ডিয়ার এক্সপিরিয়েন্স হচ্ছে, ইন্ডিয়াতে তুমি যতই ভালো আন্ডার রাইটিং ডকুমেন্ট করো না কেন, ঘুষ ছাড়া কিছু হয় না, হচ্ছে ভেরি আনফর্চুনেট। যার জন্য ইন্ডিয়াতে ডকুমেন্টেশন আছে, ইয়েস আন্ডার ইয়েস রাইটিং ডকুমেন্টেশন ইন্ডিয়াতেও আছে, কিন্তু মানে কেউ একটা সিএ করে দেবে, কোন রকমে করে দেবে, আসল তলা খেলাটা আসে আইদার মানে ঘুষ নয়, আবার অনেক সময় চেনে ইয়েস চেনে তাই হয়ে গেছে, মানে নোজ ইচ আদার, মানে ইচ আদার টিকব্যাক করেছে, এইসব চলে। ইন্ডিয়াতে এটা খুব বাজে ব্যাপার। ইউএসএ তে ডকুমেন্টেশনটা সুপ্রিম, কারণ এখানে যেহেতু ওটা সিরিয়াস লেভেলের ক্রাইম অ্যাকচুয়ালি, মানে ওয়ার ফ্রড হিসেবে ধরা হয়, তো অত সহজে তো ঘুষ চলে না, অতএব এখানে তোমাকে অন মেরিট টাকাটা পেতে হবে। ইয়েস সো ন্যাচারালি এখানে রুলস এন্ড রেগুলেশন অনেক স্ট্রিক্ট বলে অবভিয়াসলি ডকুমেন্টেশন লোককে স্ট্রিক্টলি করতে হয়, সিরিয়াসলি করতে হয়। এটা আমার নিজের অভিজ্ঞতা, কারণ আমি না না না, ইন্ডিয়াতে। তোমার সঙ্গে আমি একমত। একটা জিনিস জেনে রাখো, তুমি একটা ডিউ ডিলিজেন্স করলে, ইনভেস্টার ডেট হোক এনি ফাইন্যান্স হোক, ইনভেস্টার কিন্তু আবার ডিউ ডিলিজেন্স করবে। যদি কোনো জায়গায় তুমি যে এআই দিয়ে যে কাজগুলো করো, ওখানে যতই সে স্মার্ট হোক, তোমার এআই কিন্তু 1 মিনিটে বলে দেবে কোথায় কি গন্ডগোলটা আছে। ও না না না, আজকে তো ধরো, আজকে আমরা এআই দিয়ে যে ফরেন্সিক করি, ও 2-3 মিনিটের মধ্যে বেরিয়ে যায় যে কোথায় জল ইয়েস আছে। বা তো সেই জলগুলো যখন আমি স্টার্ট আপ ফাউন্ডারদের বলে দিই যে ভাই এর জন্য তোমার ইনভেস্টমেন্ট হবে না, তো প্রথমেই বোঝা যায়। তখন ইয়েস অধিকাংশ ক্ষেত্রে তারা রেগে যায়। ইটস লাইক আনবিলিভেবল। তাদের হয়তো কেউ অ্যাঞ্জেল ইনভেস্টার, তাদের কেউ মামা কাকা কেউ হয়তো ইনভেস্ট করেছে, সেগুলো তাদের কাছে বলেনি, কারণ প্রত্যেকেই কিছু না কিছু ইনভেস্টমেন্ট থাকে সঙ্গে। হ্যাঁ, তো এটা একটা সমস্যা। কিন্তু ঘটনাটা হচ্ছে এই যে ডে ওয়ান থেকে যদি কেউ প্রপারলি প্ল্যান করে, পেটেন্ট দিয়ে এই করে, আমি তো দেখেছি যে স্টার্ট আপে টাকা তুলতে কোনো প্রবলেম হয় না। তুমি জানো যেগুলো আমি ইয়েস সাকসেসফুলি টাকা তুলেছি সেগুলো খুব সিস্টেমেটিক। ইভেন কিছু আনসিস্টেমেটিক কোম্পানিকেও সিস্টেমেটিক্যালি করে আমরা টাকা তুলিয়ে দিয়েছি। কিন্তু ঘটনাটা হচ্ছে এই যে যদি যে ফাউন্ডার, যে মানে যে নেতা, সে যদি অ্যাকচুয়ালি না বোঝে যে বেসিক্যালি টাকা তোলাটা ইটসেলফ মানে কি হয়। ধরো একটা ফাউন্ডার কিন্তু খুব চ্যালেঞ্জিং ব্যাপার। একটা স্টার্ট আপ চালানো মানে তাকে একদিকে প্রোডাক্টটা ডেভেলপ করতে হচ্ছে, টাকা তুলতে হচ্ছে, মার্কেটিং সেলস করতে হচ্ছে, খুবই কঠিন কাজ। স্টার্ট আপ কিন্তু গ্রেটেস্ট চ্যালেঞ্জ ইন লাইফ, লাইক ইন দিস থিং। আমি ইয়েস নিজে স্টার্ট আপ চালিয়েছি, তো আমি তো জানি। এবার যে স্টার্ট আপ ফাউন্ডার, সে যদি টাকা তোলাটাকে খুব স্পেশালাইজ, আমি দেখেছি যারা সাকসেসফুল ফাউন্ডার, আমি তোমাকে বলছি যারা সাকসেসফুল টাকা তুলেছে, যাদের সাথে আমি লাস্ট 2 বছর ধরে আছি কয়েকটা কোম্পানির সাথে, তাদের কিন্তু একটা প্রত্যেকটা সিও দেখেছি একটা রুল মেনটেন করে। সো সিলিকন ভ্যালি যেহেতু ভেটারান, যে আমি প্রত্যেকদিন বুধবার, সোমবার, শুক্রবার 2 ঘন্টা, এই 6 ঘন্টা আমি প্রতি সপ্তাহে দেবো টাকা তোলার জন্য। অতএব ও আমাকে বলে দেয়, বিপ্লব এই কটা দিন আমার ফাঁকা আছে, তুমি ইনভেস্টরদের বলো এই কটা দিনের মধ্যে আমার যতগুলো পরে মিটিং সেট করো। তো একটা রেগুলার মিটিং করার চেষ্টা করে যে আমি একটা সপ্তাহে 6টা স্লট ইনভেস্টরদের জন্য ফাঁকা রেখেছি। আমি 6টার মধ্যে কোনো মাসে কোনো সপ্তাহে 2টো 3টে 4টে, কোনো সপ্তাহে 7টাও হয়ে যায়, যে মিটিং আমাকে করতেই হবে। সো হি নোজ যে যদি হি হ্যাজ টু কিপ দ্য মানি রানিং, হি হ্যাজ টু অ্যাটলিস্ট মেক দ্যাট মেনি মানে মিটিং ইন এ উইক। ইউ আর রাইট, ইউ আর রাইট। ঠিক আছে, দেখো চলো এর আজকে হচ্ছে, যাক, চলো আজকে তাহলে খুব ইনফরমেশন দিচ্ছি যে খুব ভালো। বেসিক্যালি যে লোকজনকে আমি এটাই বলার চেষ্টা করছিলাম, বিলিয়ন্স অফ ডলার মার্কেটে পড়েছে। এটাই আমার আর তোমার দুঃখ যে আমরা দেখতে পাচ্ছি যে উল্টো দিকে বিলিয়ন্স অফ ডলার প্রচুর টাকা পড়ে আছে, অথচ সেই টাকাগুলো নেওয়ার মতো কোনো কোম্পানি খুঁজে পাওয়া যায় না ম্যাক্সিমাম। ইউ আর রাইট, ইউ আর রাইট। দিস ইজ দ্য স্যাড ফ্যাক্ট, কারণ ওই হার্ড ওয়ার্কটা কেউ করতেই তো রাজি নয়। অ্যানাদার বিটার থিংস দ্যাট মানে মেক্স। তুমিও দেখবে, আমি আজকে চেষ্টা করছি, দেখা যাক। মানে গুগল যেগুলোকে শর্টলিস্ট করেছে, ইন্ডিয়ারও কিছু করেছে, অ্যাজ ওয়েল এজ আমেরিকার, অল ওভার দ্য ওয়ার্ল্ড, ওদের কিন্তু প্রসেসটা অন্যরকম। মানে একদম মানে রিগর, মানে গুগল ক্লাউড স্টার্টআপ আর কি, ওরা প্রচুর আমি টাকা জানি দেয়। আমি তো নিজে পার্ট অফ দ্য মাইক্রোসফট ক্লাউড অর্থাৎ তো অ্যাজিওর ক্লাউড স্টার্টআপে ছিলাম। সেই জায়গায় ওদের প্রসেস অনেক বেটার, ওদের হ্যাঁ, প্রসেস অনেক বেটার এবং সিস্টেমেটিক। আর ওরা যাদেরকে শর্টলিস্ট করেছে প্রত্যেকটা কোম্পানি কিন্তু ভালো কোম্পানি একদম। না না, এটা দেখো, আমি নিজে তো মাইক্রোসফট স্টার্টআপের কোয়ার্টে ছিলাম, তো ন্যাচারালি আমি দেখেছি যে মাইক্রোসফট অ্যাজিওর, গুগল ইপিসি, এরা যেভাবে প্রসিডিওর কোয়ার্টটা তৈরি করে, ওটা খুবই ভালো। ওটা আর শুধু তা নয়, ওরা স্টার্টআপ ফাউন্ডারদের প্রচুর শেখায়। আমাকে নিজেকে রেডমন্ডে এসে 2 সপ্তাহ ট্রেনিং নিতে হয়েছে, ব্যাঙ্গালোরে যেতে হচ্ছে 1 সপ্তাহ। তো দে অ্যাকচুয়ালি ট্রেন অল অফ দেয়ার স্টার্টআপ ভেরি প্রপারলি, যে যারা ফাউন্ডার তারা যাতে ঠিকঠাক ভাবে, আমি মানে মাইক্রোসফটের কাছ থেকে তো প্রচুর জিনিস শিখেছি। মাইক্রোসফটের ওই স্টার্টআপ প্রোগ্রামে 2 বছর ছিলাম, ইট ট্রেন মে লট। সুতরাং তুমি এটা ঠিকই বলেছো। চলো পরে আবার কথা হবে। চলো আবার, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস এ লট। হ্যাঁ, বাই।